অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিলেন আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির একমাত্র ছেলে ঈশান আহমেদ অনিক। মিটিংয়ে সচরাচর ফোন নিয়ে ঢোকা হয় না, ফোনটা কেবিনে বাজছিল। ম্যানেজার সেটা দেখে ফোনটা নিয়ে এসে কেবিনে ঢুকলো। ঈশান আর চোখে একবার ম্যানেজারের দিকে তাকিয়ে আবারও যখন মিটিংটা কন্টিনিউ করতে যাবে তখনই ম্যানেজার ঈশানের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার, ম্যাডাম অনেকবার কল করেছে, আপনাকে না পেয়ে আমাকে বলেছিল যে মিটিং শেষ হলে আমি যেন আপনাকে জানাই। ঈশান সবার দিকে একবার তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, এক্সকিউজ মি। ঈশান ম্যানেজারের হাত থেকে ফোনটা নিয়ে উঠে এবার ম্যানেজারকে ইশারা করতেই ম্যানেজার কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। তারপর বাইরে আসতেই ঈশান লোকটাকে বলল, ম্যানেজার সাহেব, আপনাকে বলেছিলাম না আমার বউ ফোন করলে যেন সেটা আমাকে জানাতে 1 মিনিটও যেন দেরি না হয়। ও এতবার কল করার পরও এখন কেন বলছেন? স্যার, আপনি গুরুত্বপূর্ণ মিটিং, সেজন্য। ওর থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই, আপনি জানেন না? নেক্সট টাইম যেন এরকম আর না হয়। ম্যানেজার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই এর মাঝে ফোনটা আবারও বাজতেই ঈশান রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে কিছু বলার আগে ঈশান উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, জান, কি হয়েছে তোমার? এতবার কল করেছে যে, সোনা পাখি খারাপ লাগছে? আব্বু আম্মুর কথা মনে পড়ছে? আমাকে বলো। না, তেমন কিছু না। আপনি বাসায় কখন ফিরবেন? সোনা পাখি, আমার কথা মনে পড়ছে তোমার? মিস করছিলে? না, তেমন কিছু না। আসলে ভালো লাগছে না কিছুই, ভাবছিলাম আপনি কখন আসবেন তাই ফোন করলাম। মানে কি? তুমি আমাকে বলবে না আমাকে আসতে হবে? অর্ডার করবে? বলো কি হয়েছে জান? ভালো লাগছে না। আপনাকে কাছে পেলে ভালো লাগতো মনে হয়। আমি এক্ষুনি আসছি শোনাবো, একটু অপেক্ষা করো। কিন্তু আপনি তো মিটিংয়ে। শোনো, আমার মিটিংটা বেশি জরুরি নয়। আজকের মিটিং না হলে ডিলটা হবে না। এতে হয়তো কিছু টাকা লস হবে, কিন্তু আমি এই মুহূর্তটা হারাতে চাই না জান। কাজ অনেক করেছি, আমার বউয়ের সাথে কিছু মুহূর্ত কাটাতে চাই। সেটা সুযোগ পেয়ে কি ছেড়ে দেব? ঈশানের কথাতে কবিতার মুখে হাসি ফুটে উঠল। ও কলটা কেটে দেওয়ার আগেই ঈশান একটা কিস করে ফোনটা রেখে দিল। কবিতা বুঝে গেল ওর জুনিয়র বরটা আসছে। ছেলেটা বড্ড পাগল ওর জন্য। এবার ঈশান ম্যানেজারের দিকে তাকালো, বলল, সবাইকে গিয়ে বলুন মিটিংটা ক্যান্সেল করা হয়েছে। আমার গুরুত্বপূর্ণ কাজ পড়েছে, তাই আজ আর মিটিং হচ্ছে না। কিন্তু বড় স্যার। ওইটা আমি সামনে নেব। তুমি গিয়ে বলো আমার মিটিং করার মোড নেই, ওদের পরে আসতে বলো। আর যদি বেশি কথা বলে তাহলে বলবে ওদের সাথে আমরা ডিলটা করছি না। ম্যানেজার মাথা নেড়ে ভিতরের দিকে চলে গেল। ঈশান কেবিনে এসে গাড়ি চাবিটা নিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে কবিতা ব্যালকানিতে দোলনায় বসে ঈশানের কথাই ভাবছিল। ছেলেটা একদম কবিতা বলতেই পাগল। মেয়েটার আনমনে মুচকি হাসল। ছেলেটা ওর থেকে 2 বছরের জুনিয়র হওয়ার সত্ত্বেও ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ঈশান গ্রামে যেদিন ওর দাদুর বাসাতে এসে প্রথমবার কবিতাকে দেখেছিল, সেদিনই ওকে দেখে ঈশানের ভালো লেগেছিল। তাই প্রথম দেখাতেই কবিতাকে কথাগুলো বলে দিয়েছিল। কবিতার মনে হয়েছিল ছেলেটা কি পাগল নাকি। শহর থেকে আসা কোনো ছেলেকে কবিতা আগাগোড়াই বিশ্বাস করতো না। অন্যদিকে ঈশান কবিতার সম্পর্কে জানতে শুরু করলো। তারপর সব সময় ওকে ফলো করতে লাগলো। গ্রামের কিছু বাজে আর বখাটে ছেলেদের থেকে সব সময় মেয়েটাকে ঈশান সেভ করে এসেছে। তারপর যখন চেয়ারম্যানের ছেলে ওর সাথে মিসবিহেভ করে, সেদিন ও ছেলেটাকে ঈশান অনেক মারে। তারপরই যেন কবিতার জীবনে সবচেয়ে বড় দুর্যোগ নেমে আসে। কবিতার আব্বুকে চেয়ারম্যানের ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। ঘটনাস্থলে কবিতার আব্বু মারা যায়। এসবের জন্য ঈশান নিজেকে দায়ী করে। কবিতার কাছে হাজারবার ক্ষমা চায়, কিন্তু কবিতা ঈশানকে মাফ করেনি। সে সময় ঈশান ওর দাদুকে বলে ও কবিতার সব দায়িত্ব নিতে চায়, কিন্তু দাদু বিষয়টা মানতে চাচ্ছিল না। তাই ঈশান সবার সামনে বলে দেয় ও কবিতাকে বিয়ে করবে। দাদু বিষয়টা মানলেও কবিতা মানছিল না। তারপরও ঈশান ওর পিছনে পড়েছিল। ঈশান কবিতাকে কোনোভাবেই মানাতে পারছিল না, উল্টো ছেলেটাকে ইগনোর করছিল। তখন ঈশান জোর করে কবিতাকে ওর দাদুর বাড়িতে নিয়ে আসে। ঈশান জানতো চেয়ারম্যানের ছেলে ওর সাথে বাজে কিছু করার প্ল্যান করেছে। ঈশান কবিতাকে সেফ রাখতেই মেয়েটাকে নিয়ে আসে। কবিতা সেদিন রেগে ঈশানের গালে একটা থাপ্পড় মেরেছিল।
ঈশানের কথা বিশ্বাস করছিল না। তখনও গ্রামের একটা ছেলে ডাকে, যে চেয়ারম্যানের ছেলের সম্পর্কে সব কথা জানতো। ছেলেটা এসে কবিতাকে সবটা জানালে কবিতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন ঈশান ওর সামনে এসে 2 হাত জোর করে বলেছিল, আর যাই করো, রাগ করে এখান থেকে চলে যেও না কবিতা। তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইছি না। তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করো কিংবা না করো, আমি তোমাকেই ভালোবাসি। আর যদি এখান থেকে যাই, তোমাকে বিয়ে করে নিয়ে তবেই যাব। কবিতার গ্রামের কয়েকজন বান্ধবী এসে কবিতাকে বুঝিয়ে দিল। ঈশানের দাদুও মেয়েটাকে বুঝিয়েছিল। ঈশানের দাদুর ওখানকার সাবেক এমপি হওয়ার কারণে গ্রামের সবাই তাকে এক নামে চিনত। শেষে দাদুর রিকোয়েস্টে কবিতা ঈশানকে বিয়েটা করে নেয়। কিন্তু প্রথম কিছুদিন ছেলেটার সাথে কথা বলছিল না। ঈশান বিয়ের বিষয়টা ওর আব্বু আম্মুকে জানায়নি, কারণ হঠাৎ করে এসব আব্বু আম্মু শুনলে সেটা মানবে না, তাই পরে বলেছিল। সবটা জানার পর ঈশানের আম্মু খুশি হয়নি। গ্রামের একটা মেয়েকে উনি কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নিতেন না। আর ঈশান ওর আম্মুর প্রথম ঘরের সন্তান নয়, ঈশানের বর্তমান আম্মু আব্বুর দ্বিতীয় স্ত্রী, বলতে গেলে ঈশানের সৎ মা। কবিতাকে বিয়ের পর ঈশান প্রত্যেক দিন রাতে জোর করে ওকে নিজের কাছে টেনে নিত। রাতে যখন ঘুমোতে যেত, মেয়েটা ওর থেকে দূরে সরে যেত, তাই ঈশান জোর করে ওকে বুকের মধ্যে নিয়ে ঘুমোতো। আস্তে আস্তে ঈশান যেন কবিতার অভ্যেস হয়ে দাঁড়ায়। কবিতা ঈশানকে মনের কথাগুলো বলতে পারছিল না। ঈশান গ্রামে আসার পর থেকে কবিতার পিছনে পড়েছিল, আর বারবার ওকে ভালোবাসি ভালোবাসি কথাটা বলেছিল, যা কবিতাকে দুর্বল করে তুলেছিল। তারপর যখন স্বামী নামক মানুষটার সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়, তখন ঈশান ওকে কাছে পেয়ে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু কবিতা নিজের দিক থেকে কোনো কথাই বলতো না। ঈশান দিন শেষে যখন কবিতাকে বুকের মধ্যে নিয়ে হাজারটা কথা বলতো, তখন কবিতা বুঝতে পারতো ছেলেটা ওকে ঠিক কতটা ভালোবাসে। তারপর যখন কবিতার লজ্জা পাওয়া আর নানাভাবে ওকে বলার চেষ্টা করাতে ঈশান বুঝতে পারে কবিতা ওকে ভালোবাসে। ঈশান সেদিন মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরতেই কবিতা নিজের মনের কথাগুলো কেঁদে কেঁদে বলেছিল। কবিতা ওর আব্বুর মৃত্যুটাকে মেনে নিতে পারছিল না, ভেবেছিল ঈশানের কারণেই হয়তো এমনটা হয়েছিল। কবিতার আব্বু বলেছিল ঈশান ওকে পছন্দ করে, কিন্তু কবিতা সেটা মানতে নারাজ ছিল। তারপর যখন ঈশান ওর আব্বুকে জানায়, ওর আব্বু সহজে মেনে নিলে, কিন্তু ঈশানের আম্মু মানতে পারছিল না, কারণ ভদ্রমহিলার সৎ মা, সেজন্যই হয়তো মানতে পারছিল না। ভদ্রমহিলার কোনো ছেলে নেই, কিন্তু ঈশানের আব্বুর দ্বিতীয় ঘরের একটা মেয়ে আছে। বোনটা ঈশানকে সবসময় আপন ভাই বলেই জানে। ঈশান আম্মুর থেকে ভালোবাসা চাইলেও আম্মু কখনো ওকে ভালোবাসেনি, সব সময় অবহেলা করে চলেছে। আব্বু ভেবেছিল যে ঈশানকে আম্মু এনে দিলে হয়তো সে ওকে দেখে রাখবে, কিন্তু ঈশানকে সে অবহেলাই করে গেছে। তাই ঈশানকে ওর আব্বু দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, কারণ সবটা ঠিক করা তো ওনার পক্ষে সম্ভব ছিল না। দেশের বাইরে থেকে ঈশান একা একাই বড় হয়েছে, পড়ালেখা শেষ করে এসেছে, তারপর এসে ব্যবসায় হাত দেয়, কিন্তু এতেও ভদ্রমহিলা খুশি ছিলেন না। ঈশান কিছুদিনের জন্য অফিস থেকে দূরে যাওয়ার জন্য আর নিজেকে একটু শান্ত রাখার জন্য গ্রামে গিয়েছিল ওর দাদুর কাছে, কারণ আম্মু মারা যাওয়ার পর সেখানে আর তেমন করে যাওয়া হয়নি। অনেক খুঁজে তারপর গ্রামে যায়, আর দাদু থেকে জানতে পারে যে ভদ্রমহিলা অর্থাৎ ওর সৎ মা আব্বুকে নানাভাবে ভোলানোর চেষ্টা করেছে, এমনকি মার্ডার করার চেষ্টাও করেছে। এসব জানার পরেও ঈশান চুপ করেছিল, ভেবেছিল ভদ্রমহিলার সময়ের সাথে শুধরে যাবেন। ঈশান বরাবরই ভুল ছিল। কবিতাকে বিয়ে করে যখন বাসায় নিয়ে আসে, তখন থেকেই ভদ্রমহিলা বিরক্তিত ছিলেন, সেটা ওনার হাবভাব দেখে ঈশান বুঝতো, কিন্তু মা তো তাই কিছু বলতে পারতো না। আম্মু কবিতাকে হাজার কথা শোনাতো। কবিতা মেয়েটা খুব আবেগী, তাই পরিবার কিংবা আর ওদের অবস্থার কথা বলতেই কবিতার খারাপ লাগতো। ঈশান সেটা বুঝতে পারত। প্রথম কয়েকদিন ঈশান বিশ্বাস করেনি আম্মু এরকম কিছু করতে পারে, ভেবেছিল ওর সাথে যা করেছে করেছে, কিন্তু কবিতাকে তেমন কিছু করবে না। আর ঈশান আম্মুকে বারবার রিকোয়েস্ট করেছিল যেন এরকম কিছু না করে,
কিন্তু ভদ্রমহিলা ওর চোখের আড়ালে ওর বউকে যে এত কথা বলে সেটা ঈশান পরবর্তীতে বুঝতে পেরেছিল। সবটা জানার পর ঈশান ওকে আগলে রাখার চেষ্টা করেছিল, বলেছিল ওর আম্মুর আশেপাশে বেশি না যেতে। ঈশান আজও বুঝতে পারছে হয়তো আম্মু কিছু বলেছে, তাই কবিতার মন খারাপ। ঈশান কথাগুলো মনে হতেই কবিতাকে আবারও কল করতে লাগলো। মেয়েটার ফোনটা বিছানার উপর পড়ে আছে, ও তো ভাবনায় বিভোর, তাই মুচকি মুচকি হাসছে। এরই মাঝে ঈশানের গাড়িটা বাসার সামনে এসে থামতেই কবিতার ঘোর কাটে। ও ব্যালকনি থেকে দাঁড়িয়ে ঈশানের তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামার দৃশ্যটা দেখে মুচকি হাসল। ছেলেটা এক্ষুনি এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরবে। ঈশান কলিং বেল দিতেই কাজের লোক দরজা খুলে দিলে ছেলেটার রুমের দিকে দৌড়ে যেতে লাগলো। আর এই দৃশ্যটা ওর আম্মু দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। ঈশান রুমে আসতেই কবিতাও তাড়াহুড়ো করে রুমে আসলো। সাথে সাথে ঈশান রুমের দরজাটা ধপ করে লাগিয়ে দিয়ে কবিতার সামনে আসতেই বুঝতে পারলো মেয়েটার মুখ চোখ শুকিয়ে গেছে। ঈশান কবিতার মুখের দুপাশে হাত রেখে চোখে চোখ রেখে বলতে লাগলো, কি হয়েছে তোমার কলিজা? আমাকে বলো, কে কি বলেছে? আম্মু কিছু বলেছে? নিশ্চয়ই না। আব্বুকে বাড়িতে আসতে দাও, দেখো আমি কি করি। আপনি শুধু শুধু এত উত্তেজিত হচ্ছেন। আমার এমনিতেই আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, আপনাকে সামনে থেকে দেখতে ইচ্ছে করছিল, তাই। এমন করে কেউ বলে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমার হয়তো মন খারাপ হয়েছে। ঈশান কবিতাকে বুকের সাথে জড়িয়ে ধরল। কবিতাও দু হাতে স্বামীকে আগলে ধরল। ঈশান ওর মাথার হাজারটা চুমু দিল, তারপর আবারও ছাড়িয়ে নিতেই কবিতা লজ্জা মাখা মুখে ওর দিকে তাকাতেই ঈশান ওর সারা মুখে চুমু দিল। তারপর মনে হলো অফিস থেকে এসেছে, ফ্রেশ না হয়ে বউকে এমন করে জড়িয়ে ধরল। সাথে সাথে ঈশান কবিতাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। কবিতাও ঈশানকে ছেড়ে দিতেই ছেলেটা 2 মিনিটে ফ্রেশ হয়ে তারপর মুখটা মুছে আসলো। মেয়েটা বেটির এক সাইডে বসে আছে। ঈশান এসে গায়ে কোনো রকম একটা টি শার্ট জড়িয়ে যখনই বেডের উপর বসতে যাবে সাথে সাথে কবিতা এগিয়ে আসলো। কবিতা শাড়ির আঁচলটা ঠিকঠাক করে নিয়ে ঈশানের সামনে না বসে এবার ওকে হতবাক করে দিয়ে কোলের মধ্যে বসে পড়ল। ঈশান অবাক হয়ে গেল, মেয়েটাই প্রথম এমন একটা কাজ করলো। ঈশানকে আরও অবাক করে দিয়ে কবিতা ওর হাত দুটো নিয়ে নিজের কোমরে জড়িয়ে রাখলো। ঈশান মেয়েটার দিকে তাকালেই দেখলো কবিতা লজ্জা মাখা মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান মেয়েটার কোমরে একটু শক্ত করে জড়িয়ে ধরতেই মেয়েটা ওর বুকের সঙ্গে সিঁধিয়ে গেল। ঈশান সাথে সাথে ওর কপালে একটা চুমু দিল, আর কবিতা ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতেই ঈশান বলল, দেখেছো, ফ্রেশ হয়ে আসেনি আর তোমাকে এভাবে আদর করতে শুরু করেছি। তুমি থাকো, আমি এই মুহূর্তে ফ্রেশ হয়ে আছি জান। থাকেন না আমার কাছে একটু? আরে বাবা, থাকবো তো, তুমি একটু অপেক্ষা করো। আমি তো তোমার জন্য অফিসে গিয়ে চলে আসলাম। কি হয়েছে শোনাবো? এমনিতেই ভালো লাগছিল না, আপনাকে কাছে পেতে ইচ্ছে করছিল, তাই। কি হয়েছে আমার বউয়ের? সবসময় যে আমাকে দূরে সরানোর জন্য লেগে থাকে, আজ কি হলো তার? আমি নাকি লজ্জাজনক কথা বলি, তাহলে আজকে লজ্জা শরম কোথায় গেল আমার বউয়ের? আমার কাছে আসিয়ে সে এতটা লজ্জা পায়, আর আজকে সে নিজে থেকে বলছে আমাকে কাছে পেতে ইচ্ছে করছে। বউয়ের কি রোমান্টিক হতে ইচ্ছে করছে নাকি নাকি আমার আদর পেতে ইচ্ছে করছে? হ্যাঁ। কবিতা লজ্জায় একদম ঈশানের বুকের সাথে মিশে গেল, আরও শক্ত করে ঈশানের টি শার্টটা খামচে ধরল। তখন ঈশান ওকে ছাড়িয়ে নিল। এ অবস্থায় কবিতাকে দেখতে কেমন লাগবে সেটাই দেখার জন্য মুখের দুপাশে হাত রাখতেই কবিতা চোখ জোড়া বন্ধ করে ফেলল। মেয়েটা খুব বেশি লজ্জাপতি, গ্রামের মেয়েরা বোধ হয় এরকমই হয়। ঈশান ঠোঁট জোড়া কপালে ছোঁয়াতেই মেয়েটা হালকা কেঁপে উঠল, খামচে ধরল ঈশানের টি শার্ট। এবার ঈশান কবিতার সারা মুখে চুমু দিল, তারপর ঠোঁটের দিকে এগোতেই মেয়েটা কাঁপতে লাগলো। তাই ঈশান বলল, এখনই এই অবস্থা, তাহলে পুরোপুরি আদর করতে শুরু করলে কি করবে আমার বউ? আপনিও না খালি লজ্জা দেন। তোমার লজ্জা পাওয়া অভ্যাস, আর আমার অভ্যাস লজ্জা দেওয়া। লজ্জা পেলে তোমাকে আরো মিষ্টি লাগে দেখতে। লজ্জা পেলে যখন তোমার গালগুলো লাল হয়ে যায় তখন ইচ্ছে করে একবারে খেয়ে ফেলি। কবিতা কথা বলতে পারছে না, আমতা আমতা করছে। ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে আলতো করে চুমু খেয়ে বলল,
দিনের বেলা আদর করবে বলে এরকম হচ্ছে, নাকি আদর করবে বলেই এরকম হচ্ছে জান? ঈশানের কথাতে কবিতা আর কেমন করে যেন মিয়ে গেল। তারপরও বলল, এমন করে বলছেন যেন রোজ রোজ আমাকে আদর করেন, আর দিনের বেলা আদর করতে বারণ করি। কখনো তো আদর করতেই দেননি আপনাকে, তাহলে আপনি কি করে? ও, তার মানে তুমি আমাকে ভালোবাসতে না এতদিন, তাই তো কাছে আসে দিতে না, না? না মানে, আসলে আমি তো অমন করে বলিনি। আপনি তো বলেছিলেন আমি যখন নিজ থেকে চাইবো তখন যেন নিজের থেকে কাছে আসি, তবে আপনি আমাকে আদর করবেন। ওই জন্যই তো আজকে মুখ ফুটে বললাম, না হলে তো আপনি কখনোই। কবিতা লজ্জা পেল। ঈশান বুঝতে পারল লজ্জাজনক একটা কথা বলে ফেলেছে, তাই চুপচাপ হয়ে রইল। ও, তার মানে আজকে লজ্জা শরম ভেঙে শেষে বলতেই হলো। বুঝতে পারছি বউটা আদর না বলতে পেরে কাছে আসার কথা বলতেছে। আপনিও না এসব বলে আমাকে বারবার লজ্জা দিচ্ছেন। আপনি না একদম যাতা একটা, কিছুই বোঝেন না। তাহলে আর কি বুঝতে হবে, আদর করতেই হবে। কবিতা ঈশানের বুকে মিশে যাওয়ার চেষ্টা করলো। ঈশান বুঝে গেল বউটা আজকে খুব রোমান্টিক মুডে আছে, কিন্তু হঠাৎ করে এরকম একটা কথা বললো কেন? তারপরও মনে হয়েছিল যে পরে যা হবে দেখা যাবে। মেয়েটা তো এখন কাছে আসতে চাইছে, তাহলে আর বাধা কিসের? ঈশান মেয়েটাকে বুকের সাথে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। কবিতার বুকের ভিতর ডিপ ডিপ করছে। ঈশান ওর কানের কাছে আলতো করে মুখ নিয়ে গিয়ে বলল, আচ্ছা, অমন করে আমাকে কাছে চাইলে কেন? কবিতা বুঝতে পারলো এই লোককে আর যাই হোক আদর না করলেও লজ্জায় মেরে ফেলবে, অন্য কোনোভাবে না মারলেও এটাই ওনার মারার একমাত্র হাতিয়ার। বুঝতে পেরে কবিতা ঈশানকে ছেড়ে দিল। ঈশানও হাতের বাঁধন হালকা করতে মেয়েটা উঠে যেতে নিলে ঈশান ওর হাত ধরে ফেলল। কবিতা বুকের ওঠানামাটা দ্রুত হয়েছে, নিঃশ্বাসের শব্দটা ভারী হয়েছে। সেটা বুঝতে পেরেই ঈশান উঠে এসে মেয়েটার পিছনে দাঁড়ালো। তারপর আলতো করে শাড়ির নিচ দিয়ে দু হাত দিয়ে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি ঠেকিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু খেয়ে বলতে লাগলো, এত লজ্জা কিসের? স্বামী তো আদর করতে চাইছে, এত লজ্জা পেলে হবে? কবিতার বুকের ওঠানামাটা যেন আরও দ্রুত গতিতে হচ্ছে। কবিতা পারছে না ঈশানকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালাতে। ঈশান যে ওকে এই মুহূর্তে কিছুতেই ছাড়বে না সেটাও মেয়েটা বুঝতে পারছে, তাই লজ্জায় চোখ জোড়া বন্ধ করে রাখল। ঈশান বুঝতে পেরে মেয়েটার ঘাড়ে আর গলায় কয়েকবার চুমু দিল। সাথে সাথে মেয়েটা কেঁপে উঠল। ঈশান বুঝতে পেরে আরও কয়েকটা চুমু খেয়ে কবিতার থাকতে না পেরে সামনের দিকে ঘুরে ওকে দু হাতে আঁকড়ে ধরল। ঈশান কিছুক্ষণ ওভাবে মেয়েটাকে জড়িয়ে ধরে রাখল, কবিতাকে কিছুটা শান্ত করার জন্য। মেয়েটা ওকে জড়িয়ে ধরে যেন শ্বাসকষ্টের রোগীর মতো জোরে জোরে নিঃশ্বাস নিয়ে যাচ্ছে। কবিতার এই অবস্থা দেখে ঈশানেরও হাসি পাচ্ছে, আবার আদরও করতে ইচ্ছে করছে। এই প্রথমবার মেয়েটা কাছে আসছে, তাই এরকম হচ্ছে। প্রতিদিন ওকে জড়িয়ে ধরে ঘুমোই, কিন্তু জড়িয়ে ধরে ঘুমোলে এই মেয়েটা এরকম অবস্থা হয় না। আজকে যেটা হয়েছে, ঈশান ওকে শান্ত করতে আরেকটু সময় নিল। কিছুটা সময় পর আলতো করে বুক থেকে কবিতার মুখটা তুলল। মেয়েটা তাকাতেই চাইছে না। তারপরও যখনই ঈশান ওর মুখটা তুললো দেখে মেয়েটার ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। ঈশান আরেক মুহূর্ত দেরি করলো না। নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাহলে মেয়েটাকে কন্ট্রোল করবে কি করে? সকল ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে কবিতার ঠোঁট জোড়া দখলে নিল। কবিতার ভিতরে যেন ছেলেটার স্পর্শে ধপ করে একটা অগ্নিশিখা জ্বলে উঠল। কবিতা যেন ঠিক সেই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। মেয়েটা এক হাতে ঈশানের চুল, আরেক হাতে টি শার্টের কলারটা শক্ত করে খামচে ধরে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। ঈশানও এক হাতে কবিতার কোমর জড়িয়ে ধরে আরেক হাত মুখের পাশে রেখে ওর ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁটের স্বাদ নিতে লাগলো। কয়েক মিনিট পরেই যখন দুজন নিজেদের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ হারালো, তখন সর্বশেষ দুজনের জায়গা হলো বেডে। দুজনের শরীরের কাপড়গুলো অনাদরে পড়ে রইল ফ্লোরে। দুষ্টু মিষ্টি কিছু শব্দ রুম জুড়ে ভেসে বেড়াতে লাগলো। দুজন দুজনের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো পুরো সময়টা জুড়ে। ঈশান ওর মায়াবিনীকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মেয়েটার চোখের কোন বেশ সুখময় অশ্রু গড়িয়ে পড়ল। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো ভালোবাসার মানুষটাকে।
বিকেলে যখন ঈশানের ঘুম ভাঙলো, মেয়েটার কথা মনে হতে খেয়াল করলো মেয়েটা বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে একদম গুটি গুসুটি মেরে শুয়ে আছে। দুজনের শরীরে একটা সুতাও নেই, একটা চাদরে ঢেকে রেখেছে দুজনের দেহটা। ঈশান ভাবছে এই অবস্থায় মেয়েটা যদি নিজেকে ওর বুকের মধ্যে আবিষ্কার করে তাহলে কি অবস্থা হবে। কথাগুলো ভেবেই ঈশান মুচকি হাসল। কপালে চুলের ভাঁজে একটা চুমু খেয়ে মেয়েটা বিরক্তিমাখা চেহারা নিয়ে ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। বিয়ের পর থেকেই এরকমটা হয়। ঈশান প্রতিদিন সকালেই খেয়াল করে মেয়েটাকে এরকম করে স্পর্শ করার সুযোগটা আজকেই প্রথম। বিয়ে হয়েছে প্রায় 2 মাসের বেশি হয়ে যাবে, কিন্তু আজকেই এমন করে ভালোবাসলো মেয়েটাকে ভেবেই আরেকটু শক্ত করে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিল। কিছুক্ষণ বাদেই যখন মেয়েটার ঘুম ভাঙল, চোখ জোড়া খুলতেই ঈশান বুঝতে পারল মেয়েটা জেগে যাচ্ছে। তাই ঈশান এবার দুষ্টুমি করার জন্য চোখ জোড়া বন্ধ করে নিল। মেয়েটা ঈশানের মুখের দিকে তাকিয়ে যেন লজ্জায় লাল হয়ে গেল, কারণ পুরো মুখে হালকা গোলাপি রঙের লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা একটু আগেই কবিতা নিজেই দিয়েছে। বুঝতে পেরে নিজেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। ঈশানকে কিছুক্ষণ ধরে দেখে কবিতা ওর বুকে মুখ লুকিয়ে ফেলল। কিছুক্ষণ বাদে ঈশান চোখ খুলল, খেয়াল করলো মেয়েটা আবারও মুখ তুলেছে। ঈশান আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। ছেলেটার দিকে কবিতা আবারও অবাক চোখে তাকিয়ে রইল, কারণ কেমন যেন মনে হচ্ছিল ছেলেটা ঘুমের মাঝেও হাসছে আর ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু কবিতা নিজেই লজ্জা পাচ্ছে আর বারবার ওর বুকে মুখ লোকাচ্ছে। কিছুক্ষণ যাবৎ ঈশানকে কবিতা দেখল, তারপর ওর মুখে হাত দিয়ে লিপস্টিকের দাগগুলো মোছার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। ঈশান এবার ফিক করে হেসে ফেলল। এমন করে থাকা যায় নাকি? মেয়েটার এরকম কাণ্ডে ঈশান নিজেই হেসে ফেলল। কবিতা বুঝতে পারল ঈশান এতক্ষণ ধরে জেগেই ছিল, তারপরও ওকে বুঝতে দিচ্ছিল না। কবিতা এবার লজ্জামাখা কণ্ঠে বলতে লাগলো, আপনি এখন ধরে জেগেছিলেন তাই না? আমাকে লজ্জা দেওয়ার জন্য এরকম চুপ করেছিলেন। আপনি তো দুষ্টু। ঈশান কিছুক্ষণ হাসলো, তারপর আবারও কবিতাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি করব তাহলে? আমার রোমান্টিক বউটার এরকম পাগলামি দেখতেছিলাম। আমি ভাবতে পারতেছিলাম না যে বউটা কি করে এরকম হতে পারে, কিন্তু এই অবস্থায় তুমি আমার সাথে কি করো সেটাই দেখতে চাইছিলাম, তাই তো আর তোমাকে জাগাইনি। আপনি না বড্ড বেশি ফাজিল, খালি আমাকে লজ্জা দেওয়ার ধান্দায় থাকেন। আপনি এতক্ষণ যাবৎ এই সব দেখছিলেন না? আমি তো এখন লজ্জায় শেষ হয়ে যাব। একদম ফাজিল একটা। ঘুমন্ত অবস্থায় থাকলে আমার বউটা আমার সাথে কিরকম দুষ্টুমি করে সেটা আমাকে দেখতে হবে না? হ্যাঁ, আমাকে লজ্জায় ফেলার ধান্দা তাই না? শোনেন, আমাকে যেতে দিন। এরকম অবস্থা ছেড়ে দিলে তুমি নিজেই লজ্জায় শেষ হয়ে যাবে জান। আমাকে আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার ধান্দা তাই না? আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ছাড়ুন, আমাকে যেতে দিন, গোসলে যেতে হবে। শোনো না, চলো একসাথে গোসলে যাই, ভালো লাগবে দেখো। একদম না, ওখানে গেলেও দুষ্টুমি করবেন। আপনি প্রচুর পরিমাণের অভদ্র হয়ে গেছেন। দিন দিন যে পরিমাণে নির্লজ্জ হয়ে যাচ্ছেন, তাতে ওখানে গেলেও আমাকে জ্বালিয়ে মারবেন, একদম শেষ করে ফেলবেন। এমনিতেই আমার। কবিতা কথাগুলো বলেই লজ্জায় রাঙা হয়ে গেল। ঈশান ওর কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কষ্ট হয়েছে জান? কবিতা অস্পষ্ট স্বরে বলল, হুম। তাহলে বললে না কেন আমি এরকমটা করতাম না? ঈশানের কথাতে কবিতা ওকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটার বুকে একটা চুমু খেয়ে বলতে লাগলো, আমি এরকম কষ্টের কথা বলিনি। এই কষ্টটা যে কোনো মেয়ে পরিণত পেতেই চাইবে প্রতিনিয়ত, আর আমিও চাই এই কষ্টটা রোজই পেতে। ঈশান মুচকি হাসলো, আবারও মেয়েটার চুলের ভাঁজে একটা চুমু খেলো। তারপর কিছুক্ষণ বাদে যখন মেয়েটার মনে হতে লাগলো ঈশান ওকে জড়িয়ে ধরে রেখেছে, তখন ওর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ঈশান ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হলো, এত ছটপট করতেছো কেন? এই তো কাছে আসার জন্য পাগল ছিলে, এখন আবার দূরে যাওয়ার জন্য এরকম করতেছো? ছাড়েন না, একটু পর আসরের আজান হবে, তারপর কেউ ডাকাডাকি করলে তখন কিন্তু লজ্জায় পড়তে হবে। দুজনকে যদি এরকম অবস্থায় দেখে। আমাদের বেডরুমে কে আসবে? স্বামী স্ত্রীর এই রোমান্টিক সময় কেউ আসবে না, আর পারমিশন ছাড়া কাউকে রুমে ঢুকতে দেবো নাকি? তুমি থাকো তো আমার কাছে। না, এখন উঠতে হবে না, আবার রাতে। তার মানে বউ পারমিশন দিয়ে দিয়েছে?
কবিতা কিছুটা লজ্জা পেলেও ঈশানকে ছেড়ে দিয়ে জোর করে উঠে যেতে নিলেই শরীরে থাকা চাদরটা কিছুটা সরতেই বুঝতে পারে শরীরে একটা সুতাও নেই। সাথে সাথে কবিতা লজ্জায় কুঁকড়ে গেল। নিজের পুরো শরীরটাকে এমনকি মাথাটাও চাদরের নিচে আর ঈশানের বুকের মধ্যে লুকিয়ে ফেলল। তখন ঈশান মুচকি হেসে বলল, কি হলো সোনা পাখি? আপনি খুব বাজে, খুব মজা। এটা কি করছেন? হ্যাঁ, কি করেছি? আর তুমি দেখো, আজরে আমার পিঠের 12টা বাজিয়ে দিয়েছো। ওইসব আপনার জন্য হয়েছে। আপনি অমন করে কষ্ট দিলেন বলেন তো। মেয়েটা আরও লজ্জায় কুঁকড়ে গেল। তখন ঈশান ওকে আরেকবার বুকের সাথে জড়িয়ে ধরতেই কবিতা এবার কোনো রকম ঈশানকে বলে কয়ে একটু ছাড়ালো। তারপর চাদরটা শরীরে জড়িয়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ঈশান মুচকি মুচকি হাসলো। তারপর নিজের দিকে তাকিয়ে যে সেও লজ্জা পেয়ে গেল। তারপর তাড়াহুড়ো করে উঠে একটা ট্রাউজার পরে নিল। কিছুক্ষণ বাদে কবিতা বেরিয়ে আসতেই যখনই ঈশান ওর কাছে যেতে নেবে কবিতা ওর থেকে দূরে গিয়ে বলতে শুরু করলো, এই অবস্থাতে একদম নয়, গোসল করে আসেন তারপরে অন্য কিছু। ঈশানও আবার মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে খেয়াল করলো বুকে হাজারটা লিপস্টিকের ছাপ। ঈশান বুঝে গেল ওর বউটা বড্ড বেশি পাগল হয়ে গিয়েছিল। ওর ভালোবাসা আর আদরের স্পর্শে একদম উন্মাদ হয়ে গিয়েছিল। এগুলো তারই দেওয়া। তারপর গোসল শেষ করে ভেজা চুলগুলোতে হাত বোলাতে বোলাতে যখনই রুমে আসলো খেয়াল করলো কবিতা চুলগুলো মুছতে ব্যস্ত। ঈশান কিছু একটা ভেবে টাওয়ালটা বেডে ছুঁড়ে ফেলে দিয়ে কবিতার কাছে আসতেই মেয়েটা ড্রেসিং টেবিলের সামনে উঠে দাঁড়ালো। ঈশান ওকে আর কিছু বুঝে ওঠার সুযোগ দিল না। তারপর ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। কবিতা মুচকি হাসলো। ঈশানের হাতের উপর 2 হাত রাখলো। ঈশান মেয়েটার ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে যখনই চুমু দিতে নিবে খেয়াল করলো অসংখ্য কামড়ের দাগ। একটা কামড়ের দাগ বেশ গাঢ়ভাবে বোঝা যাচ্ছে। ঈশান অসহায় চোখে আয়নায় কবিতার চোখের দিকে চোখ রাখলো। কবিতা লজ্জায় চোখ জোড়া নামিয়ে নিল। ঈশান ক্ষত স্থানে একটা চুমু খেয়ে বলতে লাগলো, আমি এরকম একটা কাজ করেছি, তুমি একটাবার আমাকে বলবে না তোমার এত কষ্ট হয়েছে? আর তুমি কি না আমাকে বলোনি? এগুলো আপনার ভালোবাসা ছিল, তাই ডিস্টার্ব করিনি। তাই বলে এরকম করে এমন কষ্ট দিলাম তোমাকে, আর তুমি সবটা মুখ বুঝে সহ্য করলে যান? কবিতা ঈশানের হাতটা পেটের উপর আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, এরপর থেকে আর এরকম করব না। দেখো, এই প্রমিস করছি। আমার বউটাকে আজকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। হয়েছে, এখন ছাড়ুন, নিচে যেতে হবে, নাস্তা করতে হবে না? সন্ধ্যা হয়ে আসছে দেখেন। তোমার সাথে থাকলে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। বেশি ভালোবাসলে এরকমই হয়। কে বলেছে বেশি ভালোবাসি? আমার তো মনে হয় তোমাকে যত বেশি ভালোবাসি ততই কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো মন হবেই, দুষ্টুমি করতে হবে কি না। নিন, এবার ছাড়। কবিতা জোর করেই ঈশানকে ছাড়ালো। তারপর ওর দিকে ঘুরে গলাটা জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে বলল, নিন, এবার হয়েছে, এবার ছাড়ুন, আমি গিয়ে নাস্তাটা তৈরি করি কেমন? ঈশান বুঝতে পারছে না বউটা এত স্বাভাবিকভাবে ওর সাথে কি করে, তার উপর আবার গালে চুমু খেলো। কথাগুলো ভেবেই ঈশান কবিতার ঠোঁটের দিকে ঠোঁট এগোতে নিবে তখনই কবিতা ওর ঠোঁটের উপর হাত দিয়ে আটকে দিয়ে বলতে লাগলো, না, একদম না, এখন এরকম কিছু করলে না আবারও গোসল করতে হবে। আমি তো চাই তোমার সাথে 1000বার গোসলে যেতে, তাহলে সমস্যা কোথায়? কিন্তু আমি এই মুহূর্তে চাচ্ছি না। এখন আমি আপনার জন্য নাস্তা তৈরি করি, তাহলে আপনিও নিচে আসুন। কবিতা মুচকি হেসে চলে যেতেই এবার ঈশানও গায়ে টি শার্ট জড়িয়ে তারপর নিচে আসলো। কবিতা কোমরে শাড়িটা গুজে একদম অন্য সব বাড়ির বউয়ের মতো কাজ করছে। কিচেনের আশেপাশে কেউ নেই। ঈশানের ইচ্ছে করলো বউটাকে একটু আদর করতে, কিন্তু না, এই অবস্থাতে মেয়েটাকে ডিস্টার্ব করা যাবে না। তাই ডাইনিংয়ে বসে ফোন ঘাটাঘাটি করতে লাগলো। একটু বাদে মেয়েটা ওর সামনে একটা নুডলসের একটা বাটি এগিয়ে দিতেই ঈশান ওর হাত ধরে ফেললো। তারপর পাশের চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আমি একা খেলে হবে, তোমার খেতে হবে না? এখন খাওয়ার সময় নেই, বুঝতে পারছেন না? আব্বু একটু বাদেই বাসায় আসবে। আমার হাতে খাবার না খেলে তার ভালোই লাগে না, আপনি জানেন না? সে না হয় একটু দেরি হবে, তাতে কিচ্ছু হবে না। তুমি একটু বসো তো, আমি তোমাকে একটু খাইয়ে দিই। আব্বু আম্মুর সামনে তো লজ্জায় আর সুযোগই পাওয়া যায় না। কবিতা মুচকি হাসলো। ঈশান চামচ দিয়ে কয়েকবার খাইয়ে দিতেই কবিতা বলল, নিন, এবার আপনি খেয়ে নিন।
ঈশান বসে বসে বারবার কবিতাকে ফলো করতে লাগলো। কিছুক্ষণ বাদেই আব্বু আসলো। ঈশানকে দেখেই আব্বু ওর সামনাসামনি বসে গেল। ঈশান আব্বুর সাথে কথা বলছে, এরই মাঝে কবিতা এসে ওদের দুজনকে চা দিয়ে গেল। আব্বু একটু মুচকি হাসলো, কবিতার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা চলে গেল রান্নাঘরে। কবিতা এই বাড়িতে আসার পর থেকে একা হাতে সব কাজ করে। প্রথম সপ্তাহখানিক এই শহরের পরিবেশে মানিয়ে নিতে বেশ কষ্ট হতো মেয়েটার, কিন্তু ঈশানের ভালোবাসার কাছে সবটা শিখে গেছে। তো রাতে খাওয়া দাওয়ার সময় কবিতাকে ওর শাশুড়ি কিছু বলতে পারলো না কোনো কিছুর ছুতোই, কারণ সবাই উপস্থিত থাকলে ভদ্রমহিলা যেন কিছুই বুঝেন না এমন একটা ভাব করেন। দুপুরে হাজারটা কথা শুনিয়েছিল, সেজন্যই মনটা খারাপ ছিল। আর কবিতার এখন ঈশান ছাড়া আপন বলতে কেউই নেই, তাই ভালোবাসার মানুষটাকে ডেকে এনেছিল। তারপর কি হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। খাওয়া দাওয়া শেষে যখন ঈশান রুমে আসবে, কিন্তু কবিতা আসছিল না দেখে ঈশান ডাইনিং রুমে বসে রইল। কবিতার কাজ শেষ হতে এসে ঈশানের সামনে দাঁড়ালো, বলল, এবার চলুন। খুব বেশি কি দরকার ছিল এইগুলো করার? এতগুলো কাজের লোক থাকতে তোমাকে রান্না করতে হবে জান? তাতে কি, নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। তাছাড়া আমি চাই আমার শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ড আমার হাতে রান্না খাক। সেটা অবশ্য ঠিক বলেছ। তোমার হাতের রান্না না খেলে আমারও ভালো লাগে না। এখন চলো রুমে চলো সোনা। ঠিক আছে, তবে আজকে আর কোনো দুষ্টুমি করতে পারবেন না, আমার ভালো লাগছে না। ঈশান বুঝতে পারলো মেয়েটার খারাপ লাগছে কিছুটা। প্রথমবার কি না। ঈশান উঠে দাঁড়ালো। কবিতা কয়েক পা এগিয়ে যেতে গিয়েই ঈশানের হাতের বাঁধনে আটকে পড়ল। ঈশান ওর হাতটা ধরে ফেলেছে। মেয়েটা ওর দিকে ঘুরতেই ঈশান ওকে কাছে টেনে নিল। কিছু বুঝে ওঠার আগেই দুহাতে ঈশান মেয়েটাকে পাজাকোলা তুলে নিল। মেয়েটা ওর গলা জড়িয়ে ধরল। কবিতা ঈশানের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ঈশান কবিতাকে কোলে নিয়েই রুমের দিকে যাচ্ছিল। দূর থেকে ওর ছোট বোন এ বিষয়টা দেখে মুচকি হাসল। ওরা কেউই এ বিষয়টা লক্ষ্য করলো না। ঈশান রুমে ঢুকে পা দিয়ে দরজাটা লাগিয়ে দিল। সেটা আপনা আপনি লক হয়ে গেল। তারপর মেয়েটাকে বিছানায় বসিয়ে দিয়ে টেবিলের উপর থেকে কয়েকটা ঔষধ এনে ওর হাতে দিল। তারপর পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, এগুলো খেয়ে নাও, ভালো লাগবে জান। কবিতা একটু অবাক হলো। এই লোকটাই মেডিসিনগুলো কখন আনলো? কথাগুলো ভেবেই কবিতা যখনই প্রশ্ন করবে তখনই ঈশান বুঝতে পেরে বলল, তুমি যখন কাজ করছিলে আমি তখন অনলাইনে অর্ডার করেছিলাম, জানতাম এগুলো তোমার প্রয়োজন হবে। কবিতার কিছুটা লজ্জা লাগলেও মেডিসিনগুলো খেয়ে নিল। ঈশান লাইটটা অফ করে দিয়ে বেডে শুয়ে পড়ল। কবিতাও ওর পাশে শুয়ে পড়ল। ঈশান ওর দিকে তাকিয়ে বলল, আমার কিন্তু ঘুম আসবে না তুমি আমার কাছে না আসি সোনা পাখি। কবিতা আলতো করে এসে ঈশানের বুকের উপর মাথা রাখল। ঈশান মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে ধরল। তারপর চাদর গায়ে টেনে দিয়ে বলতে লাগলো, দুপুরে কি হয়েছিল জান, আমাকে একটু বলবে এখন? তখন অমন রোমান্টিক মুডে ছিলাম বলে আমি তোমাকে ওগুলো মন খারাপ করাইনি। ওই সময় এমন কিছু বললে সময়টা নষ্ট হতো তাই। কবিতা কিছুটা লজ্জা পেলে আবারও পরক্ষণে শাশুড়ি বলা বাজে কথা আর ছোট করে হেউ করে কথাগুলো মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ঈশান কবিতার কপালে চুমু দিল। সাথে সাথে মেয়েটা বলল, এখন কি আমাকে বলবে নাকি আমর থেকে আমাকে কি জিজ্ঞেস করতে হবে? আর সেটা কিন্তু খুব বেশি ভালো হবে না, তুমিও খুব ভালো করে জানো শোনাবো। না মানে আসলে এগুলো কি এখন খুব বেশি দরকার? সময়টা ভালো যাচ্ছে আপনার সাথে আমার, কি দরকার এগুলো বলে মন খারাপ করার? তাছাড়া আম্মু তেমন কিছু বলেনি। আম্মু যেমন বলেছে আমি সেটাই জানতে চাইছি, আর কেমন কি বলতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি দরকার এগুলো নিয়ে ঝামেলা করার? আপনি কেন বুঝতে চাইছেন না? যেটা সত্যি উনি তো সেটাই বলেছে। কি বলেছে সেটাই জানতে চাইছি। আমি তো তোমাকে বলেছি ওদের যদি এতই তোমাকে নিয়ে সমস্যা থাকে, সম্পত্তি যদি এতই দরকার থাকে, তাহলে আমাকে বলুন কোথায় সাইন করতে হবে আমি করে দিই। তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার তো কোনো সমস্যা নেই, আমি চালিয়ে নিতে পারবো। তোমার স্বামী সামর্থ্য আছে তোমাকে নিয়ে ছোট্ট একটা ঘরে থেকে যাওয়া। এত বড় কিছুর আমার তো দরকার নেই জান পাখি। আমার যা জীবনে প্রয়োজন ছিল তেমন কিছু আমি পেয়ে গেছি, তাহলে এত কিছুর কি দরকার? থাক না, শুধু শুধু ঝামেলা হবে, এগুলো বাদ দিন। তারপরে আম্মু রাগারাগি করবে, আর আপনিও রাগ করে ওনার সাথে কথা বলবেন না। আমি চাইছি না এরকম কিছু হোক।
এই মুহূর্তে তুমি কি চাইছো আমি তোমার উপর রাগ করি কবিতা? তুমি বুঝতে পারো না যে তোমাকে কিছু বললে সেটা আমার কাছে খুব খারাপ লাগে। তুমি বুঝতে পারো না যে আম্মু তোমাকে উল্টাপাল্টা কিছু বললে আমার মনের অবস্থা কি হয়। তুমি হতে পারো একটা গরিব ঘরের মেয়ে, তাই বলে কি তুমি ভালোবাসার দিক দিয়ে কম? আমার যদি বেশি কিছুর প্রয়োজন হতো তাহলে বিদেশে কাউকে বিয়ে করে নিতে পারতাম, সেখানেই থেকে যেতে পারতাম। আমি চেয়েছিলাম আমার জীবনে তেমন কেউ আসুক যে আমার মতোই কষ্ট ছিল। এত কিছু থাকার পরও একটা জিনিস আমার লাইফে ছিল না, সেটা হচ্ছে কারো ভালোবাসা। আব্বু থাকার পরেও না থাকার মতোই ছিল, আর আম্মু তার কথা কি বলবো। আর বোন, সে তো এখানে আসার পর জানতে পারলাম সে আমাকে মিস করেছে। আমার এগুলো নিয়ে কোনো পরোয়া করি না, আমার শুধু তোমাকেই দরকার। আমার লাইফে আর কেউ না হলেও চলবে কবিতা। এই মুহূর্তে কবিতা চাইছে না ঈশানকে রাগিয়ে দিতে, কারণ সেসব কথা ঈশানের আম্মু ওকে বলেছে। সেসব কথা ছেলেটা শুনলে রেগে যাবে। কবিতা জানে ঈশান ওকে ঠিক কতটুকু ভালোবাসে। এরকম কষ্টের কথা শুনে কবিতা বুঝতে পারল যে ঈশান এতটা কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। বাবা থাকার পরেও না থাকার মতো, আর সৎ মা না থাকায় হয়তো ভালো ছিল। কবিতা ঈশানকে একটু শক্ত করে জড়িয়ে ধরল, তারপর ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে একটা চুমু খেয়ে বলল, এই মুহূর্তে থাক না এসব কথা, আমি আপনার কাছে থাকতে চাই। আমাকে একটু আদর করে দেন না। আদর করতে শুরু করলে কিন্তু ওরকম কিছু আবার হবে। হ্যাঁ, সবসময় তো ওইরকম আদরের কথাই বলি আমি, তাই না? সবসময় দুষ্টু মনে করার ধান্দা। তাহলে কি রকম? তাছাড়া দুষ্টুমিটা ওরকম করে না করলে কি এরকম করে করি শুনিব? এমনিতেই একটু মাথায় হাত বুলিয়ে দেন আর কপালে চুমু দিয়ে দেন, তাহলেই তো হবে। আমি অমন করে আদর করতে পারি না, আদর করতে গেলে আরো একটু বেশি করতে হয়। কবিতা বুক থেকে মুখ তুলে একটু রাগী চোখে তাকিয়ে বলল, যা ইচ্ছে তাই করেন, তারপরে একটু আদর করে দেন। ঈশান কবিতাকে বুকের সাথে আরেকটু শক্ত করে জড়িয়ে চুমু দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। মেয়েটা কখন যে ঘুমিয়ে পড়েছে ঈশান জানে না। মাঝরাতে ঘুম ভাঙতে খেয়াল করলো মেয়েটা ওকে সেই আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে। এখনও ওর ঘাড়ে আর গলায় মুখ গুজে দিয়ে রেখেছে। ঈশান আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। ভোরবেলা যখন ঘুম ভাঙলো খেয়াল করে দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। কবিতা ঈশানকে ছাড়িয়ে নিয়ে উঠে গেল। তারপর একটু ফ্রেশ হয়ে নিচে এসে রান্না করতে শুরু করলো। যখন রান্না শেষ হলো 1 কাপ চা করে নিয়ে রুমে আসলো। ঈশান উঠে বসে আছে। কবিতা ঈশানের সামনে কাপটা এগিয়ে দিয়ে বলল, নেন, আপনার চাটা খেয়ে রেডি হয়ে নিন, অফিসের সময় হয়ে আসছে। 2-1 দিন অফিসে না গেলে কিছুই হয় না সোনা। ঈশান চায়ের কাপটা কবিতার হাত থেকে টি টেবিলের উপর রেখে তারপর ওকে হাত ধরে টেনে নিজের সামনাসামনি আনলো। কবিতা বসতেই ঈশান ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারপর গলায় নাক ডুবিয়ে দিতেই কবিতার চোখ জোড়া বন্ধ করে ঈশানের হাতের উপর 2 হাত রেখে বলল, কেন অফিসে যেতে হবে না আপনার? সে হয়তো যেতে হবে, কিন্তু তুমি আমার অফিস নিয়ে বলে কেন? 2-1 দিন অফিসে না গেলে কি এমন হবে শোনাবো? না গেলেই কিছু হয় না, তবে আপনি না গিয়ে বাসায় বসে থাকলে তাতে আম্মু আর বোন ভাববে আপনি আমার জন্যই বাসায় বসে আছেন। আমি তোমার স্বামী, ওরা যা বাবার ভাবো, আজকাল অফিসে যাচ্ছি না, এটাই ফাইনাল। এতদিন বাদে তোমাকে কাছে পেয়েছি, তাহলে অফিসে যাওয়ার তো প্রশ্নই আসে না। আর আমি ম্যানেজারকে বলে দিব যা কাজ আছে উনি দেখে নেবে। আমি তোমাকে নিয়ে আজকে একটু বেরোবো জান। এই অবস্থায় যে হাল করেছেন কালকে আবার বলছেন বাইরে বেরোবেন? তুমি কি এসব সবাইকে দেখাবে নাকি কি করছি না করেছি কাল? খালি বাজে কথা, এসব কথা না বললে হয় না আপনার ফাজিল একটা। আমি কি এসব তুলেছি নাকি তুমি নিজেই বলছো? নির্লজ্জ বেহায় পুরুষ। আমি একটু নির্লজ্জ, তোমার কাছে আসলে একটু আদর করতে শুরু করলে তখন আরো বেশি নির্লজ্জ হয়ে যায়। জানি সেটা। কবিতা জোর করে ঈশানকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যেতে নিয়েও আবারও পিছন ফিরে লজ্জামাখা মুখে বলতে লাগলো, এখন বদমাইশি না করে ফ্রেশ হয়ে আসুন। অফিসে যান বা না যান সেটা পরের বিষয়, আগে খাবার খেয়ে নিন। ঈশান ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসতেই কবিতা খাবার বেড়ে দিল। একটু বাদেই আম্মু আর বোন এসে বসতেই কবিতা তাদেরও খাবার দিয়েছিল। ঈশানের আম্মু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। আম্মু কবিতার দিকে তাকাতেই এবার ঈশান বিষয়টা বুঝতে পেরে বলল,
সব কিছু তোমাকেই কেন করতে হবে? যে যেটা খাবে সে সেটা নিতে পারে না? তা হয়তো পারে, কিন্তু আমি দিলে সমস্যা কিসের? তুমি বুঝতে পারো না? তোমাকে দেখে দেখে কিছু কিছু মানুষ আছে যারা বিরক্তিতে কিছু বলতেও পারে না, আবার সহ্য করতে পারে না। এত বিরক্তির কারণ হবার কি দরকার? আম্মু ঈশানের দিকে তাকাতেই ঈশান আবারও বলতে লাগলো। এত কথা না বলে খেতে বসো। এত কাজ করতে হবে না। যাদের ইচ্ছা হয় খাবে, না হয় খাবে না। এত বেশি সমস্যা থাকলে তারা রান্না করে খাবে। ঈশানের কথাতে কবিতা চুপ করে দাঁড়িয়ে রইল। তখন ঈশান জোর করে হাত ধরে টেনে পাশে কবিতাকে বসিয়ে দিল। ঈশান নিজেই ওকে খাবার বেড়ে দিল। কবিতা চুপচাপ বসে আছে। ঈশান একটু রাগী চোখে তাকাতেই মেয়েটা খেতে শুরু করলো। আম্মু ঈশানের কথার কোনো জবাব দিল না। খাবার খেয়ে ভদ্রমহিলা চলে গেল। বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে আসছে। হয়তো কিছু বলতে গিয়েও বলতে পারল না। বিকেলের দিকে দুজনেই ঘুরতে বের হলো। কবিতাকে নিয়ে আগে কয়েকবার বেরিয়েছে, কিন্তু ঘুরতে নয়। একবার বেরিয়েছিল শপিংয়ে, আরেকবার ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। কবিতাকে সেদিন খুব বেশি কমফোর্ট ফিল করেনি। ঈশান সেটা খুব ভালো করে বুঝতে পেরেছিল। কবিতাকে নিয়ে ঈশান পুরো শহরটা ঘুরল। একদম সন্ধ্যার মুখে একটা রেস্টুরেন্টে এসে বসলো। কবিতা কেমন আনইজি ফিল করছিল। তখনই ঈশান বুঝতে পেরে কবিতার হাত ধরে একদম ভিতরের দিকে একটা টেবিলে নিয়ে আসলো। কবিতা বিষয়টা বুঝতে পেরে মুচকি হেসে বলল, আপনি বুঝলেন কি করে যে আমার ওখানে ভালো লাগছে না? এই সামান্যটুকু বুঝতে না পারলে কি আর তোমার হাজবেন্ড হলাম? আর কিরকম ভালোবাসলাম তোমাকে জান। সত্যি তো এত ভালোবাসেন আমাকে? আমি সেটা বুঝতে পারিনি। না বুঝলে বোঝে নাও। কবিতা লং স্লিভের একটা গ্রাউন্ড পরেছে। সেটাতে ওর ঘাড় আর গলাটা অনেকখানি ঢেকে গেছে। চুল দিয়েও কিছুটা ঢেকে রেখেছে, কারণ ঘাড়ে অনেকখানি দাগ বোঝা যাচ্ছিল। ঈশান সেটা বুঝতে পেরে এবার ওর হাতটা দিয়ে হাতের উল্টো পিঠে চুমু দিতেই কবিতার চোখ জোড়া বন্ধ করে নিল আর বলতে লাগলো, এখনো কি এগুলো না করলে হয় না? এরই মাঝে ওয়েটার এসে ওদের অর্ডারকৃত খাবারগুলো দিয়ে গেলেই ঈশান নিজ হাতে কবিতাকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে কবিতা ঈশানের পাশাপাশি দেখে অবাক হলেও বুঝতে পারে ছেলেটা ওকে ঠিক কতটুকু ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করে ওরা বাসার দিকে আসলো। ঈশানের বারবার মনে হচ্ছিল যখন গাড়ি থেকে বেরিয়ে একটা লেকের পাড় দিয়ে দুজনে হেঁটেছিল, তখন একটা ছেলে কবিতার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। সেটা বুঝতে পেরে ঈশানের বেশ খানিকটা রাগ হয়েছিল। ভাবছিল ওর বউয়ের দিকে কেন তাকাতে হবে। আবার পরক্ষণে মনে হয়েছিল মেয়েটাকে বোরখা পরাতে হবে, না হলে সবাই ওর বউয়ের দিকে এমন করে তাকিয়ে থাকবে। মেয়েটাকে বোরখা পরালেই হয়তো আর কেউ তাকাতে পারবে না। বাসার সামনে আসতেই খেয়াল করলো কবিতা ওর ঘাড়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশান বুঝতে পেরে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর আলতো করে একটু নিজের কাছের দিকে টেনে আনতেই বুকের সাথে যখনই জড়িয়ে ধরল, কবিতা ঈশানের বুকের ভিতর জায়গা খুঁজে নিল। বাচ্চাদের মতোই ওর মুখে কেমন একটা বিরক্তি ফুটিয়ে তুলে আবারও ছেলেটার বুকের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। ঈশান মুচকি হাসল। মেয়েটার এরকম দ্বারা কর্মকাণ্ডে কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে। তারপর আধা ঘন্টা পার হয়ে যেতেই মনে হলো এবার বাসার ভিতরে যাওয়া উচিত। মেয়েটা আবারও বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। সাথে সাথে ঈশান মিষ্টি হেসে মেয়েটার কপালে চুমু দিয়ে আরেকটু শক্ত করে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে শুরু করলো, পাগলি একটা, একে নিয়ে যে কি করি। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও যখন মেয়েটার ঘুম ভাঙাতে পারল না, উল্টো মেয়েটা বারবার ওকে জড়িয়ে ধরল শক্ত করে, তখন ঈশান ওকে গাড়ি থেকে বের করে নিল। তারপর কোলে উঠিয়ে নিতেই মেয়েটা ওর গলা জড়িয়ে ধরল দু হাতে। বুকের মধ্যে কেমন মুখ গুজে দিল। ঈশান বাসার সামনে এসেই কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। ঈশান রুমের দিকে যেতে নিলেই এরই মাঝে আম্মু রুম থেকে বের হয়েছিল। ওদেরকে এই অবস্থায় দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান কোনো কথা না বলে রুমে চলে আসলো। দরজা লাগিয়ে দিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে মেয়েটা ঘুমিয়ে আছে এলোমেলো হয়ে। মেয়েটার শাড়িটা এলোমেলো হয়ে গেছে। ঈশান সেটা ঠিক করে দিয়ে পাশে শুয়ে পড়ল। তারপর আলতো করে মেয়েটাকে কাছে টেনে নিতেই মেয়েটা আবারও আগের মতোই ওর বুকে মুখ গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরল। পরদিন থেকেই ঈশান আবারও অফিসে যাওয়া শুরু করলো।
দিন দিন ওদের মাঝে ভালোবাসা বাড়তে লাগলো। এখন ঈশান কবিতাকে ছাড়া কিছুই বোঝে না। অফিসে আসার সময় হাজারটা কথা বলবে, যেন সাবধানে থাকে, সব কাজ দেখে শুনে করে, আর রুম থেকে তেমন বেরোতে বারণ করে। কিন্তু মেয়েটা ওর তেমন কথা শোনেই না। মনে হয় যে মেয়েটাকে বোঝানো উচিত। ঈশান ওকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে হাজারটা চুমো দেয়, হাজারটা কথা বলে, কপালে একটা গাঢ় করে কিস করে। তারপর অফিসে আসে। আবার অফিস থেকে ফিরেই মেয়েটাকে একবার জড়িয়ে ধরে। ঈশান বাসায় ফিরতেই কবিতা ওর কাছে আসবে, তখন ঈশান ওকে জড়িয়ে ধরবে। আমার সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় যখন তোমাকে কাছে দেখি। এটা আপনার মনে হয়, এরকমটা হয় নাকি? যান এখন ফ্রেশ হয়ে আসেন। কে বলেছে হয় না? তোমাকে দেখলেই আমার ভেতরে একটা প্রশান্তি হাওয়া বয়ে যায়। এত দূরে সরানোর চেষ্টা করো কেন? এত কাজ কেন করতে হবে? তোমাকে এগুলো না করলে কি হয় না? কবিতা এবার নিজে থেকেই ঈশানের গালে একটা চুমো দিল, তারপর মুচকি হেসে ছাড়িয়ে নিয়ে বলল, নিন, এবার হয়েছে তো, যান। ঈশান ফ্রেশ হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষে আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলল। আব্বুর সাথে কথা শেষে কবিতাকে আশেপাশে না দেখে রুমে আসলো। মেয়েটা চুপচাপ বসে আছে। ঈশান কবিতার কাছে আসতেই মেয়েটা শুয়ে পড়ল। ঈশান তেমন কিছু বলল না, পাশে শুয়ে পড়ল। তখন কবিতা জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? সে অন্য কথা। আগে বলো, যখনই বাসায় আসি দেখি কেমন শুয়ে আছো, শরীর খারাপ লাগছে, তাহলে সেটা আমাকে কেন বলনি? না, এমনিতেই আপনাকে ডিস্টার্ব করতে চাইছি না। এমনিতে কি আর আমাকে ডিস্টার্ব করার কি ছিল? আমার বউয়ের কিছু হয়েছে, সেটা আমাকে বলে ডিস্টার্ব করার কি আছে? আর অফিসে তেমন কি কাজ আছে যার জন্য ডিস্টার্ব হবে আমার? এসব ছাড়ুন তো, বলুন আপনার সাথে কি কথা বললেন? এরকম রাগী চেহারায় কেন ছিল আপনার? না, ওই একটু বাসার পেপারগুলো নিয়ে কথা বলছিলাম। ওসব কথা বাদ দাও। বলো, তোমার শরীর ঠিক আছে? নাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই। এত উত্তেজিত হবার কি আছে? সামান্য একটু শরীর খারাপ হতে পারে না? এর জন্য কি ডাক্তার দেখাতে হবে? আচ্ছা ঠিক আছে, না হয় ডক্টর দেখাতে হবে না, কিন্তু একবার চেক আপ করে দেখালে ভালো হতো। কাল ফ্রি থেকো, আমি অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ করে তোমাকে নিয়ে বেরোবো। বলছিলাম কি, এসবে কি খুব দরকার ছিল? খামোখা আপনি অতিরিক্ত টেনশন নিচ্ছেন। কি নিতে হবে না হবে সেটা আমি জানি, তুমি চুপচাপ ঘুমাও যান। পরদিন অফিস থেকে ফিরে লাঞ্চ করে তারপর দুপুরে ঈশান কবিতাকে নিয়ে একটা হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। ডক্টর দেখিয়ে তারপরে কিছু চেক আপ করে যখন রিপোর্ট দিল, তখন ঈশানের রিপোর্টের বিষয়টা শোনার জন্য কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান আর কবিতা পাশাপাশি বসে আছে। ডক্টর ওদের সামনাসামনি বসে আছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঘাবড়াবার কোনো কারণ নেই, এই সময় একটু এরকম হয়। ডক্টরের কথা শুনে ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। ডক্টর আবারও বলল, এই সময় মানে বুঝতে পারছেন না, আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনি বাবা হচ্ছেন। ঈশান এক মুহূর্তের জন্য যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। রিপোর্টটা হাতে নিয়ে একবার কবিতার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। ঈশান এই অবস্থাতেই কবিতাকে জড়িয়ে ধরল। ডক্টর বুঝতে পারল ছেলেটা কত বেশি উত্তেজিত হয়ে গেছে। কবিতা আরও লজ্জা পেল। ঈশান ডক্টরের সামনেই কবিতাকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলতে লাগলো, ধন্যবাদ ডক্টর, আপনি জানেন আমাকে কত বড় একটা সুখ খুশির সংবাদ দিয়েছেন আজকে। সে ঠিক আছে, আপনার ওয়াইফের খেয়াল রাখবেন, আর হ্যাঁ, ওনাকে কোনো ভারী কাজ করতে দিবেন না। ডক্টর কিছু মেডিসিন লিখে দিল। ঈশান সেগুলো নিয়ে তারপর কবিতাকে কোলে উঠিয়ে নিল। কবিতা ঈশানের ওরকম পাগলামি দেখে মুচকি মুচকি হাসছে আর ওর বুকে মুখ লুকিয়ে রেখেছে। ডক্টরের চেম্বার থেকে বেরোনোর পর থেকে কবিতা ঈশানকে মুখ দেখাতে পারছে না। লজ্জার জন্য বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেছে। মেয়েটা গাড়িতে উঠিয়ে ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে ড্রাইভ করলো। এমন করে ড্রাইভ করতে নাকি ঈশানের ভালো লাগে। ওকে বুকের সাথে জড়িয়ে না ধরলে নাকি শান্তিই পায় না। কবিতাকে নিয়ে বাসায় আসলো। তারপর আবারও সেই কোলে উঠিয়ে নিয়ে বাসার ভিতর ঢুকলো। খেয়াল করলো ওরামও দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে কবিতার লজ্জায় যেন শেষ। কবিতা ঈশানের কোল থেকে নামার চেষ্টা করলেও কবিতাকে নামালো না। একদম রুমে এনে বেডে বসিয়ে দিল। তারপর পাশে বসে ওর বুকের দুপাশে হাত রেখে ওর মুখটা দেখতে লাগলো। মেয়েটা লজ্জায় যেন মরেই যাচ্ছে। বারবার ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো,
এখন থেকে এই কাজগুলো করা বন্ধ করবে। এত ভারী ভারী কাজ করতে হবে না। কোনো কাজে যেন করতে না দেখি। দরকার পড়লে আরো কাজের লোক রেখে দিব, তারপরও যেন তোমাকে কিচেনের ধারের কাছেও না দেখে যান। সবেমাত্র শুনলেন তাতে এত পাগলামি করছেন? তাহলে ও আসলে তখন কি করবেন? মাথায় করে রাখবো। হ্যাঁ, সেটাই রেখেন। তবে একটা কথা, মাথায় করে রাখলেই তো হবে না, মাথা থেকে নামাতেও হবে। বেশি মাথায় করে রাখলে মাথায় উঠে বসে যাবে একদম। আমার বউ বাচ্চাকে আমি যখন খুশি মাথায় করে রাখবো, তাতে তোমার কি? কবিতা ঈশানের বুকের মধ্যে মাথা গুজে দিয়ে ওর বুকে আঙুল ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো। ঈশান শোন না, বলো না। বলছিলাম কি যে গ্রাম থেকে ঘুরে আসলে হতো না? দাদুকেও দেখি না অনেক দিন হলো, গ্রামে গিয়ে কিছুদিন থেকে আসি, তাহলে দাদুর কথাটাও জানানো হবে আর গ্রাম থেকে ঘুরে আসাও হবে। এমন একটা খুশির কথা দাদুকে জানলে দাদু অনেক বেশি খুশি হতো। ঠিক বলেছ, তবে একটা কথা, বাসার কাউকে এই বিষয়টা জানানোর দরকার নেই। হ্যাঁ, এগুলো জানালে আবার আম্মু কি করবে তার ঠিক নেই, তাই বাসার কাউকে বলার দরকার নেই। যখন সময় হবে আমি তখন ঠিকই সবাইকে জানাবো। তা বললে কি হয়? এত খুশির একটা সংবাদ কাউকে না বলে জানালে কেমন হয় বলেন? বললাম না, যখন সময় হবে তখন আমি তোমাকে বলবো, তারপর তুমি দরকার হয় নিজে গিয়ে জানাবে। আর হ্যাঁ, ভালো সাজতে গেলে পরে তোমাকে কিন্তু ঝামেলায় পড়তে হবে। এমন কেন বলেন? ঝামেলার কেন পড়তে যাব? তাছাড়া এতে ঝামেলার কি আছে? তুমি বুঝবে না, তবে একটা কথা তোমাকে বারণ করেছি, তুমি কাউকে বলবে না, ব্যাস। কেন বলবো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। বারণ করেছি না, বলবে না। তোমাকে এত বলে বোঝাতে হবে না, যখন সময় হবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে। অন্তত আব্বুকে। হ্যাঁ, অবশ্যই জানাবো, এখন নয়, কয়েকটা দিন গেলে। কবিতার কিছুটা মন খারাপ হলেও ঈশানকে জড়িয়ে ধরে চুমো দিল, কপালে ঠোঁট ছুঁয়ে বলতে লাগলো। তুমি বুঝতে পারছো না সোনা পাখি, তোমার জন্য এই বাড়িতে কতটা বিপদ ওত পেতে আছে। বুঝতে পারলে তোমাকে বাঁচানোর জন্যই আমি আমাদের ভবিষ্যৎ বাচ্চাকে সেফ রাখার জন্য এরকমটা বলছি। তুমি যদি সবটা জানতে তাহলে এরকম কথা বাড়াতে না। যাই হোক, এখন একটু রেস্ট নাও, আমি তোমার জন্য কিছু তৈরি করে নিয়ে আসি। জান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বাজে বাজে কথা বলছেন? আমার জন্য কি তৈরি করে আনবেন কষ্ট করে? আপনাকে কষ্ট করতে হবে না। আপনি এক কাজ করেন, আমার পাশে বসে থাকেন, তো প্রয়োজন হয় আমি নিজেই তৈরি করে নেব। মোটেও না, এই শরীরে তোমাকে কিছু করতে হবে না, তোমাকে আমি কিছু করতেই দেব না। তাই বলছি কি, চুপচাপ বসে থাকবে, এত কাজ করতে হবে না। বেশি কাজ করতে গিয়ে যদি কিছু হয়ে যায়, এত প্রতিকার পরে এত সুন্দর দামি একটা মুহূর্তের সম্মুখীন হতে পেরেছি, আর তুমি কি সেটাকে শেষ করে দিতে চাইছো? একদমই এরকম করার চেষ্টা করো না। আপনি আচ্ছা পাগল তো, এসব কাণ্ড কারখানা করেন না তো। আপনার এই কাণ্ড কারখানা দেখলে আমার মাঝে মাঝে মনে হয় যে আপনি আসলে একটা পাগল। পাগল বলো আর যাই বলো, এখন কিন্তু আমি তোমার বাচ্চার বাবা হচ্ছি। জান, এমন করেই কবিতার ঈশানের দিনগুলো কেটেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে নেমে আসলো ওদের জীবনে একটা অন্ধকার। সেদিন যে ওরা হসপিটালে গিয়েছিল সেটা ওর আম্মু কোনোভাবে জেনে ফেলে, আর জানার পর বুঝতে পারে কবিতা প্রেগনেন্ট। এমন কিছু শুনে ভদ্রমহিলা খুশি তো হতেই পারল না, উল্টো ওদেরকে আরও বিপদে ফেলার জন্য উঠে পড়ে লাগলেন। অন্যদিকে ঈশান যখন বাসা থেকে চলে যায় তখনই কবিতার প্রচুর পরিমাণে ভয় হয়। ওই ভদ্রমহিলা যে কি না কি বিপদে ফেলবে তা ঠিক নেই। সবসময় হাজারটা কটু কথা শোনাতে এক মিনিটও ভাবে না, বাবা মাকে ছোট করতেও সময় নেয় না। কিন্তু এসব জানার পর যদি উনি অন্যরকম কোনো সিন ক্রিয়েট করে কিংবা কোনো ক্ষতি করার চেষ্টা করে। প্রথম প্রথম কবিতা বলেছিল ঈশানকে বাসার সবাইকে বিষয়টা জানাতে। কবিতা সবাইকে জানাতে বললেও একটা ভয় ওর মাঝে কাজ করেছিল, তাই ঈশান আগেই বারণ করে দিয়েছিল। কবিতা জানতেও পারেনি যে আম্মু ওর প্রেগনেন্সির বিষয়টা জেনে গেছে, আর জানার পর থেকেই যে উনি নানা রকমের ছক করছে সেটা ওদের বোঝার বাহিরে ছিল। এসব ঘটনা যে বাসার কেউ জানে না ওই ভদ্রমহিলা ছাড়া, সেটা উনি কাউকে জানতেও দেয়নি। অন্যদিকে ঈশান অফিস থেকে সোজা বাসায় আর বাসা থেকে অফিসে। কবিতা কাজকর্ম এখন করছে, আর এরই মাঝে ঈশান আরও কয়েকজন কাজের লোক রেখে দিয়েছে। কবিতাকে তেমন কোনো কাজ করতে দেয় না, কিন্তু ওর আম্মুর কথাতে কবিতাকে কাজ করতেই হয়। মাঝে মাঝে শরীরটা কেমন ক্লান্ত হয়ে আসে, আর হঠাৎ করে বমি পায়, যার জন্য ছুটে মেয়েটা ওয়াশরুমে চলে যায়। এগুলো দেখেই ঈশানের আম্মু পুরোপুরিভাবে শিওর হয়ে গেছে যে উনি সেদিন যেটা শুনেছিলেন সেটাই সত্যি।
ভদ্রমহিলা কিছুটা আঁচ করতে পেরেছিলেন। তারপর যখন ওরা ডক্টর দেখিয়ে আসে তারপর থেকেই যেন কবিতাকে চোখে চোখে রাখছিল। ওনার মাথায় যে কী চলছে কবিতা সেটা ভাবতেও পারেনি। ভুলেও ওদের কারো মাথাতেও আসেনি যে আম্মু এরকম কিছু করবে। ঈশান অফিসের কাজের জন্য খানিকটা ব্যস্ত আর এখনও আব্বুকে বিষয়টা বলেনি। কবিতার প্রায়ই ভয় হয় ঈশানকে নিয়ে, আর তার থেকেও বেশি ভয় হয় এখন নিজের অনাগত সন্তানের জন্য। কবিতা এসব বিষয় ঈশানকে বলতেও পারে না, আর যদি ছেলেটাকে বলে ওর ভয় করছে তাহলে হয়তো ঈশান অফিসের কাজকর্ম ছেড়ে দিয়ে বাসায় এসে কবিতার পাশে বসে থাকবে। ঈশানের সম্পর্কে কবিতা বেশ ভালো করেই জানা হয়ে গেছে। ছেলেটা ওকে যে পরিমাণে ভালোবাসে তাতে ওর জন্য এতটুকু পাগলামি করতেই পারে সেটা কবিতা এই কয়েক মাসেই বুঝে গেছে। ঈশান কবিতাকে নিজ হাতে রুমে খাবার এনে খাইয়ে দিয়েছিল। কবিতা বাচ্চাদের মতো খাচ্ছে, বারবার ওকে কিছু বলার জন্য তাকাচ্ছে। ঈশান বিষয়টা বুঝতে পেরে খাওয়া শেষ করলো। তারপর নিজেও কিছু খেয়ে নিয়ে আবার এসে কবিতার পাশে বসতেই কবিতা আলতো করে ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চুলের ভাঁজে একটা চুমু দিয়ে বলল, কি হয়েছে আমার বউয়ের? না মানে বলছিলাম ঈশান, আপনি না একটু আমার কথা ভাববেন না। সব সময় কেমন কাজের জন্য ব্যস্ত থাকেন, একটু খাবার খেতে আসতে পারেন, তাও আজকে আসলেন না। কাজে কি এতটাই ব্যস্ত যে দুপুরের খাবারটাও খেতে আসলেন না? সরি সোনা, কাজের জন্য আমি মনে রাখতে পারিনি যে খাবার সময়টা পেরিয়ে গেছে। তারপর যখন মনে পড়লো তখন তোমাকে কল করেছিলাম। আচ্ছা, এরপর থেকে আর এরকম হবে না। আসলে কি বলো তো, সামনে যে কাজের জন্য চাপ পড়বে সেটা আগে থেকে কমিয়ে রাখছি। তোমাদের শরীরের কথাটাও তো ভাবতে হবে। সামনে যখন বেবিটা আরো বড় হবে তখন তো তুমি হাঁটাচলা করতে পারবে না, তাই আমাকে বাসায় থাকতে হবে। তাই ভেবেই তো আমি কাজগুলো কমিয়ে রাখছি আগে থেকে, সেজন্য একটু ব্যস্ত। আচ্ছা, তুমি বললে আমি কাজ করা বন্ধ করে দিব। বলো সোনা, আমাকে বাসায় থাকতে হবে নাকি এখন থেকে কাজ করা বন্ধ করে দেবো? যান, তাহলে সেটাই করি। তারপরও আমি শুনতে চাই না আমার বউ বলুক যে আমি তাকে সময় দিই না। কবিতা ঈশানের বুকের মধ্যে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, আমি কিন্তু এমনটা বলিনি। জান, আমি শুধু শুধু এত চিন্তা করেছেন, এত চিন্তা করতে হবে না। চিন্তা কি আর শুধু শুধু করি? আমার বউকে নিয়ে তো একটা চিন্তা ছিলই, আর তার উপরে এখন আমার বাবুকে নিয়ে তো আরেকটা চিন্তা। তোমাদের নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করব? আমার একটা মাত্র বউ, তার মধ্যে আছে আমার ভবিষ্যৎ প্রজন্ম। তাকে কি করে আমি হেলাফেলা করতে পারি শোনাবো? তাই বলে এরকম পাগলামিটা কিন্তু মোটেও ঠিক না। এখন কথা না বলে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, বিকেলে নাকি বমি হয়েছে, একবারও তো আমাকে বললে না। আমি বাসায় আসতাম এজন্য। আপনি টেনশন করবেন তাই তো বলিনি। আর কে বলেছে? রহিম চাচা, তাই না? লোকটা কি যে করে না, সবসময় খালি এরকম হুটহাট করে কল করে দেয়। আপনি ওনাকে কি বলেছেন বলেন তো? বলেছি বৌমনির যদি কিছু হয় কিংবা একটু অসুস্থ হয় তাহলে যেন আমাকে ফোন করে জানায়। তাছাড়া রহিম চাচাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তাই ওনাকে কিছু বললে উনি সেটা করবেনই। হ্যাঁ, গোয়েন্দার মতো আমার পেছনে লাগিয়ে রেখেছেন। বারণ করার সত্ত্বেও ভদ্রলোককে বলতেই হলো। আর আপনি দৌড়ে বাসায় চলে আসলেন, তাই না? এখন কথা না বলে শুয়ে পড়ো তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঈশান শুয়ে পড়তেই কবিতা ওর বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, তাই ঈশান একটা চাদর টেনে দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় আর কপালে হাজারটা চুমু দিল। ঈশান আর সেই আগের মতো কবিতাকে আদর করতে পারছে না ভেবেই মুচকি হাসল। মেয়েটা ওর বুকের মধ্যে একটা চুমু দিতেই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিয়ে কিছুক্ষণ মাথায় হাত বোলালো। কবিতা ঈশানকে বলতে চাইছিল যে আব্বুকে বিষয়টা বলবে কিনা, কিন্তু না বলেও আবার থাকতে পারছিল না। ঈশান সেটা বুঝতে পেরে ওকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে বলো তো? হাত বাপ দেখে আমার মনে হচ্ছে তুমি কিছু বলতে চাইছো। কি বলতে চাইছো সেটা তো বলো জান। বলতেছিলাম কি, বেশ কিছুদিন পার হয়ে গেল, এরপরে আব্বুকে যদি না বলি আব্বু তো মন খারাপ করবে, আর বললে হয়তো বা খুশি হবে। তোমাকে বলেছি না এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর আব্বু বাইরে বাইরে থাকতে, আব্বু যখন কাজকর্মটা একটু কমে যাবে, বাসায় থাকুক পরপর কয়েকদিন, তখন না হয় বলা যাবে। আর এটা তো লুকিয়ে রাখার কিছুই নেই কবিতা, সামনে বলতেই হবে তাই না? তাছাড়া আম্মুকে দিয়ে বিশ্বাস নেই, কখন কি করে বসবে তার ঠিক নেই। উনি কখনোই খুশি হবে না, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি।
আপনার ধারণা তো ভুল হতেও পারে। সব কিছু শোনার পর দেখা গেল আম্মুর মনটা গলে যেতে পারে। আম্মু তো ভাবতেও পারে যে তার ভবিষ্যৎ প্রজন্ম আছে, আর এই বাড়িতে আলো করে একটা ছোট্ট ফুটফুটে একটা পুচকে আসবে, তাকে কী করে অবহেলা করবে কেউ? হতে পারে, কিন্তু আমি এসব নিয়ে রিস্ক নিতে চাইছি না। শোনা, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরে না হয় বলে দিব। তারপরে এরকম করতে হবে না, এসব চিন্তা করে শরীর খারাপ করবে। এখন ঘুমাও তো। কখন যে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে মনে নেই। সকালবেলা যখন ঘুম ভাঙলো, খেয়াল করলো বুকের মধ্যে কবিতা শুয়ে আছে। ওকে প্রতিদিনের মতোই জড়িয়ে ধরে রেখেছে। শীতটা মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে, কারণ সকালবেলা বেশ খানিকটা শীতল বাতাস বইছিল, আর ব্যালকানির দরজাটা খোলা, সেজন্য মেয়েটা একদম ওর বুকের মধ্যে আর একটু গুটিসুটি মেরে চাদরটা টেনে দিয়ে একদম মাথা অবধি রাখলো। যখন ঈশানের ঘুম ভাঙলো, খেয়াল করলো চাদরের মধ্যে থেকে কেউ একজন মুখটা উকি দিয়ে বারবার ওকে দেখছে। ঈশানের ঘুম ভাঙতেই ও মেয়েটাকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। কবিতা বলতে লাগলো, এবার তো ছাড়ো, অনেকক্ষণ তো এভাবে থাকলাম, এবার ছাড়ো, আমি গিয়ে একটু রান্না করি। কেন, কাজের লোকগুলোকে কি আবার বারণ করেছো রান্না করার জন্য? তোমাকে নিয়ে আর পারা যায় না। বলেছি না যে এখন কয়েকদিন কাজ করতে হবে না, আবার উনি রান্না করে যাবে। এত শরীর খারাপ নিয়ে যেতে হবে না, শুয়ে থাকো। তা বললে কি হয়? তার উপরে যখন দেখবে যে বাসার কাজের লোকে খাবার খেতে পারছে না, তখন তো আপনিও কিছু বলতে পারবেন না। আর আব্বু তো ঠিকই বলবে যে বৌমা তাকে রান্না করে খাওয়াচ্ছে না। যাও, তোমাকে নিয়ে আর পারা যায় না। তবে সাবধানে, তুমি শুধু রান্না করো, আর কাটাকুটি ওদের কাউকে করে দিতে বলো, কেমন? আমি সব মাথায় রাখবো, আপনাকে এত টেনশন করতে হবে না। ঈশান কথাগুলো বলে মেয়েটাকে ছেড়ে দিল। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ রুমে পায়চারি করলো। কবিতা কি করছে না করছে নিচে গিয়ে দেখতে হবে ভাবলো, তাই ডাইনিং রুমে গিয়ে বসে রইল। খাওয়া দাওয়ার সময় হতেই ঈশান অফিসের জন্য তৈরি হয়ে এসে কবিতাকে নিজ হাতে খাইয়ে দিয়ে অফিসে চলে গেল। ওদের এরকম আদি খেতে দেখে ভদ্রমহিলার পছন্দ হচ্ছে না। ঈশানের আম্মুর কিছুতেই এসব বিষয় মানতে পারছেন না। উনি ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছে ওনার। ঈশান কবিতাকে বলে অফিসের উদ্দেশ্যে চলে গেল। তারপর যখন ফিরল, তখন কাজের লোকের ফোনে, তাও আবার তাড়াহুড়ো করে, কারণ কাজের লোকটা ওকে কল করে বলল, বাবা এক্ষুনি বাসায় আসো, বৌমনির শরীরটা খুব খারাপ করছে, আর একটু হলেই পড়ে যাচ্ছিল। এই শরীরে পড়ে গেলে হয়তো বা খুব বেশি চোট পেত। বাসায় এসো, আমি ডক্টর ডেকেছি, আর বড় সাহেবকেও আসতে বলেছি। কি হয়েছে কবিতার? কি হয়েছে চাচা? ও ঠিক আছে তো? আমি এখনই আসি। ঈশানের বুকটা কেঁপে উঠল। পড়ে টরে যায়নি তো মেয়েটা? তাহলে তো ভাবতেই বুকের ভিতরটা কেঁপে উঠল। দৌড়ে অফিস থেকে বেরোলো, কাউকে কিছু বলার সুযোগও দিল না। ঈশান অফিস থেকে চাবিটা নিয়ে দৌড়ে বেরোলো। এরপর যখনই বাসার সামনে এসে গাড়িটা থামলো, দৌড়ে নিজের রুমের ভিতরে চলে আসলো। কবিতা শুয়ে আছে, পাশে ডক্টর বসে আছে আর কিছুক্ষণ চেক আপ করে কিছু একটা লিখছে। কাজের লোকটা দাঁড়ানো। ঈশানের বোনও হয়তো কলেজে গিয়েছে। এবার কাজের লোক থেকে ঈশান সবটাই শুনল। সব শোনার পর ধপ করে একটা জায়গায় বসে পড়ল। কবিতার এখনও জ্ঞান ফেরেনি। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কেন যে মেয়েটাকে পাশে একা রেখে গেল? কাল রাতে মেয়েটা বলেছিল ওকে ছেড়ে থাকতে ভালো লাগে না, আর কেমন যেন ভয় ভয় লাগে। এটা প্রকাশ না করলেও কবিতার মুখ দেখে ঈশান বুঝতে পেরেছিল কেন যে বাইরে গেল। এখন যদি বেবির কিছু হয়ে যায়। একটুর জন্য সিঁড়ি থেকে পড়ে যায়নি। ঈশান রুম থেকে বেরিয়ে তারপর সিঁড়ির কাছে আসতেই দেখলো সিঁড়িতে তেল ফেলা। সেটা দেখেই ঈশানের বুঝতে বাকি রইল না এসব কার কাজ। ঈশান আব্বুকে কল করলো আর জরুরিভাবে বাসায় আসতে বলল। আব্বু অফিসের কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল, কিন্তু ঈশানের চিৎকার চেঁচামেচিতে ভদ্রলোক মিটিংটা ক্যান্সেল করে দিয়ে তখনই রওনা হয়। ঈশান রুমের মধ্যে পায়চারি করছে। কবিতার জ্ঞান ফিরল, তখন ঈশান ওর দিকে তাকালো। মেয়েটা পিটপিট করে তাকাচ্ছে। ঈশান তাড়াহুড়ো করে পাশে বসে ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। কবিতা ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনি খামোখা কান্নাকাটি করছেন, আমার কিচ্ছু হয়নি, দেখেন। কি হয়েছে না হয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কবিতা, সরি সোনা, আব্বু আজকেই আসে, এটা একটা বিহেভ করেই ছাড়বো। এর মানে আব্বুর কথার শব্দ পেয়ে ঈশান কবিতাকে কোলে উঠিয়ে নিচে নিয়ে আসলো। মেয়েটাকে সোফায় বসিয়ে দিয়ে ওর মাকে চিৎকার চেঁচামেচি করে ডাকতেই ভদ্রমহিলা আসলেন।
এরই মাঝে ওর বোনও আসলো। সবাই আসতেই ঈশান বলতে শুরু করলো। আব্বু, সপ্তাহ তিনেক আগেই আমি কবিতাকে নিয়ে হসপিটালে গিয়ে চেক আপ করেছিলাম। ও প্রেগনেন্ট ছিল। এখন জানি না আমার বেবিটার কি অবস্থা। আমি এইটুকু ভেবে ভয় পাচ্ছি যে আম্মু কি করে এমন একটা কাজ করতে পারলো। ছোটবেলা থেকে দেখে আসি, যাকে তুমি আমার ভালোর জন্য এনেছিলে সে আমাকে কখনোই ভালোবাসতে পারেনি। উল্টো তোমার ক্ষতি করার জন্য, আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। সব প্রমাণ হাতে আছে। ওনার আসল চেহারাটা কারো সামনে আনতে চাইছিলাম না, কিন্তু আজকে উনি যে অন্যায়টা করেছে সেটা সব অন্যায়টাকে ছাপিয়ে গেছে। একটা নিষ্পাপ প্রাণকেও মারতেও দুবার ভাবেনি। আজকে উনি সিঁড়িতে তেল ফেলে কবিতাকে ফেলে দিতে চাইছিল। আল্লাহ না করো কবিতার মিসক্যারেজ হয়েছে কিনা জানি না। ডাক্তার বলল যে একবার চেক আপ করাতে। আমি জানি না কি অবস্থা হয়েছে। আব্বু, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। ওনাকে তো আমার আম্মু বলতেও আজকে লজ্জা লাগছে। যখন থেকে তুমি ওনাকে বিয়ে করে এনেছো আমার ভালোর জন্য, ভালো তো কিছু হলোই না, উল্টো আমার লাইফটাকে উনি একদম বিষিয়ে তুলেছে। ভাবতেই খারাপ লাগে যে আমি ওনাকে আম্মু হিসেবে পেয়েছি। একজন মা কি করে পারে একজন মাকে এমন করে কষ্ট দিতে পারলো? আমি সেটাই ভেবে পাচ্ছি না। ওনার এই সম্পত্তির লোভটা এতটাই, কাকে কি বলছি, সম্পত্তি টাকা পয়সার লোভেই তো উনি এরকমটা করেছে। আমি সবটা ভেবে ফেলেছি আব্বু। তুমি আমার নামে যতগুলো বিজনেসের কাগজপত্র করেছিলে, গাড়ি বাড়ি আর ব্যাংক ব্যালেন্স যতগুলো টাকা পয়সা রেখেছ, আমি সবকিছু একটা পেপার তৈরি করেছি। সবকিছু আম্মুর নামে করে দিব। আমার এগুলো চাই না আব্বু। আমি একটু শান্তিতে থাকতে চাই। ছোটবেলা থেকেই ওনার টর্চার সহ্য করতে করতে শেষে আমাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে এসেও শান্তি পাচ্ছিলাম না। গ্রামে গিয়ে যাকে ভালোবাসলাম তাকে বিয়ে করে বাসায় আনলাম, কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কবিতাকে এনেছি থেকে আম্মু যা শুরু করেছে তাতে আজকে সবটা বলতে বাধ্য হলাম। ওকে নানান রকমের কথা বলে, হাজারটা অপমান করে আম্মু। মেয়েটা কখনো আমাকে মুখ ফুটে কিছুই বলে না, কিন্তু আমি একদিন সবই শুনেছি। একজন মা হয়ে একজন মেয়েকে কি করে এইসব বাজে কথা বলতে পারে? আর আজকে কিনা শেষে কবিতাকে ফেলে দেওয়ার জন্য এরকম একটা ছক করলো। আমার এসব কিছু চাই না আব্বু। আমি এই বাড়িতে আর থাকতে চাচ্ছি না। যেখানে আমার বউ কিংবা আমার বাচ্চার কোনো নিরাপত্তা নেই, সেখানে আমার পক্ষে থাকা সম্ভব না। তুমি ওনাকে নিয়ে থাকতে পারো আব্বু, আমার কোনো অভিযোগ নেই। তবে এইটুকু, তুমি আমার জন্য ভালোর জন্য যা করেছিলে তেমন কিছু হয়নি। আমার জীবনের কষ্টটাই আমি বারবার ফিরে পেয়েছি, তাই আমি আর এই বাড়িতে থাকতে চাইছি না। ঈশান, আপনি কি বলছেন? আব্বু আম্মুর সাথে? কবিতা, প্লিজ অন্তত আজকে আমাকে বাধা দিও না। আমি আর তোমার কথাটা আজকের জন্য শুনতে পারছি না। আমার পক্ষে সম্ভব না এত কিছু টলারেট করে এখানে থাকা। এত কিছু সহ্য করা আমার পক্ষে সম্ভব না। দিন শেষে আমিও একটা মানুষ। তুমি তো কয়দিন ধরে এসেছো থেকে ওনার অত্যাচারগুলো সহ্য করে এসেছো, আর এখন আর আমার পক্ষে এসব সম্ভব না। এরই মাঝে উকিল চলে আসলে ঈশান পেপারসগুলো নিয়ে নির্দ্বিধায় সাইন করে দিল। তারপর পেপারসগুলো আব্বুর নামে করে দিয়ে সেগুলো আম্মুর সামনে ধরে বলতে লাগলো। নিন, এগুলোই আপনার দরকার ছিল তো? এগুলোর জন্যই আপনি ছটফট করছিলেন তো? আমার এগুলোর প্রতি কোনো দাবি দাবা নেই। কালকা থেকে আপনি অফিসে যেতে পারেন। সব আপনার নামে করে দিয়েছি। আর আব্বু, আমাকে আর যাই হোক এখানে থাকার জন্য অনুরোধ করো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি। কিছুদিনের জন্য ওনার থেকে মুক্তি চাই। ছোটবেলা থেকে ভালোবাসা তো দূরে থাক, যখন থেকে বসে শুরু হয়েছে তখন থেকে দেখছি উনি টর্চার করেই আসে। এগুলো থেকে আমি মুক্তি চাই। আম্মু পেপারসগুলো ধরছিল না দেখে ঈশান সেগুলো সোফার দিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর কবিতার কাছে এসে ওর মুখে দুপাশে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে বলল, কোনো চিন্তা করো না সোনা, আমার এত কিছুর দরকার নেই। তুমি আমার কাছে থাকলেই হবে। ছোট্ট একটা সংসার সাজাবো তোমাকে নিয়ে। এখানে থেকে অনেক দূরে চলে যাব। সেখানে ওনার কোনো ছায়া তোমার ওপর পড়বে না, এমনকি আমাদের বাচ্চার উপরেও না। ঈশান কথাগুলো বলেই কবিতাকে কোলে ওঠালো। মেয়েটা ঈশানের গলায় জড়িয়ে ধরে রেখেছে, চোখ জোড়া বন্ধ করে বুকে মাথা রাখলো। এরই মাঝে আব্বু সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। তারপর বলতে লাগলো, দেখলে তো শায়লা, ছোটবেলা থেকে যাকে অবহেলা করেছো সে সবটাই মনে রেখে দিয়েছে। অথচ তাকেই যদি ভালোবাসতে, একটু কাছে কাছে রাখতে, অবহেলা না করতে, তাহলে সে তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসতো। তুমি শুধু কষ্ট দিয়ে গেছো ওকে। ছেলেটা একজনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলো, আর তাকেও তুমি সহ্য করতে পারলে না। ওরা এগুলোই তো কিছুই চায়নি।
ঈশান আমাকে অনেক আগেই বলেছিল এগুলো, কিন্তু আমি বিশ্বাস করিনি। আর আজকে তোমার সম্পর্কে শোনার পর, ওর থেকে সব প্রমাণ পাওয়ার পর, আবারও তো মনে হচ্ছে আমি তোমার ছেলের জন্য মা খুঁজতে গিয়ে একটা ডাইনি খুঁজে এনেছি। এত কিছু দরকার ছিল না শায়লা, তুমি আমাকে বলতে সব কিছু তোমার নামে আমি লিখে দেওয়ার জন্য, সেটাই করে দিতাম। ছেলের ভালো খুঁজতে গিয়ে তার খারাপ করে ফেলেছি। এই ভুল আমি কি করে শোধরাই, কি করে? আম্মু, এত কিছুর পরে কি করে ভাইয়া এই বাড়িতে থাকবে? আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি এমন কিছু হয়, তুমি সেটা মানতে পারবে? বলো, কি করে বিশ্বাস করব যে আমার আম্মু এত বড় একটা বাজে কাজ করেছে? ভাইয়া আমাকে সবসময় ভালোবেসে এসেছে, আমি ওর সৎ বোন সেটা কখনো বুঝতে দেয়নি। আর তুমি তাকে কিনা একটু ভালোবাসতে পারলে না? কি চেয়েছিল ভাইয়া তোমার কাছে? মা ডাকার অধিকার, আর তোমার কাছ থেকে একটু ভালোবাসা, সেটাও তুমি দিতে পারলে না। শায়লা বেগম মাথা নিচু করে রইল। অন্যদিকে ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। তারপর কবিতাকে গাড়িতে উঠিয়ে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখে ড্রাইভ করতে লাগলো। যেতে লাগলো অজানার উদ্দেশ্যে। কবিতা ঈশানের বুকে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ঈশান আজকে সব বন্ধ থেকে মুক্ত, আর কোনো ভয় নেই ওর ভালোবাসাটাকে নিয়ে। মেয়েটার কপালে চুমু দিচ্ছে ঈশান, আর ভাবছে অন্তত এই মহিলার থেকে তো মুক্তি পেয়েছে। এখন ওর ভালোবাসাকে নিয়ে একদম দূরে চলে যাবে, যেখানে শুধু তো থাকবে ওরা দুজন। ঈশান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।